আপনি এফসিপিএস পাওয়ার টার্ন করেছিলেন এবং সেখানে 1.5 বছর ট্রেনিং করেছিলেন, তারপর আপনি বিসিএস এ জয়েন করেন। তো এমন কি হলো যে আপনি সেই ট্রেনিং কন্টিনিউ না করে আবার রেসিডেন্সিতে চলে আসলেন? সালাম আলাইকুম, স্বাগত জানাচ্ছি রোড টু রেসিডেন্সির আজকের এপিসোডে। বরাবরের মতোই রোড টু রেসিডেন্সির আজকের এপিসোডে আমরা এমন একজনকে নিয়ে এসেছি যিনি রেসিডেন্সি ভর্তি পরীক্ষার মতো কঠিন সাগর পাড়ি দিয়ে সফলতা অর্জন করেছেন। আজকে সফলতার গল্প শোনাতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হোসেন, যিনি এই বছর রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স নিনসে নিউরোমেডিসিন বিভাগে চান্স পেয়েছেন। তো সাদ্দাম হোসেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো রেসিডেন্সিতে চান্স পেয়েছেন, নিশ্চয়ই খুব আনন্দের মধ্যেই আছেন। তো আপনার তো মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে অনেকগুলো সফলতা। আপনি এফসিপিএস পার্ট 1 পাস করেছেন, তার আগে তো আপনি এমবিবিএস পাস করেছেনই, আপনি এমআরসিপি পার্ট 1 পাস করেছেন, আপনি বিসিএস এ উত্তীর্ণ হয়েছেন। এই সবগুলোর মধ্যে সবচেয়ে আনন্দঘন বিষয় কোনটি ছিল? আসলে আমাদের চিকিৎসকদের জীবনে আমি মনে করি আমাদের প্রথম আনন্দের যে বিষয়টা থাকে সেটা হলো এমবিবিএস পাশ করা। তারপরে আমি বলবো যে আমার তারপরে যে আনন্দের বিষয়টা হলো আমার রেসিডেন্সিতে চান্স পাওয়া। এর কারণ হচ্ছে আমি এমবিবিএস ভর্তি হওয়ার পর থেকেই স্বপ্ন দেখতাম যে আমি নিউরোলজি সাবজেক্টে পড়ব এবং আমার পছন্দের ইনস্টিটিউট বা পছন্দের যে ইনস্টিটিউট সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। আমি যেহেতু এবারে রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় আমার স্বপ্নের সাবজেক্ট এবং স্বপ্নের ইনস্টিটিউটে ভর্তি হতে পেরেছি, আমি বলবো যে আমার এমবিবিএস পাশের পর আমার আনন্দের দ্বিতীয় বিষয়টি হচ্ছে রেসিডেন্সিতে চান্স পাওয়া। তো অবশ্যই আনন্দের একটি বিষয় এবং আমরা এই জন্য আপনাকে আবারও কংগ্রেস জানাচ্ছি। ধন্যবাদ। তাহলে কি আমরা বলতে পারি যে এমবিবিএস লাইফ থেকেই এই নিউরোমেডিসিনটি আপনার স্বপ্নের সাবজেক্ট ছিল এবং এই কারণে আপনি ভর্তি হচ্ছেন? আসলে আমি গল্পটা যদি শুরু করি, আমি এমবিবিএস ফার্স্ট ইয়ারে যখন পড়াশোনা করি, যখন নিউরোলজি টপিক্সটা অর্থাৎ নিউরো অ্যানাটমি পড়িয়েছিলেন আমাদের একজন স্যার। আসলে তখন থেকেই আমি একটু নিউরোমেডিসিন বা নিউরোলজি এর উপর আমার আলাদা মানে আকর্ষণ ছিল। আমি তখন থেকে একটা স্বপ্ন দেখতাম যে এমবিবিএস পাশ করার পর আমি নিউরোলজিতে এমডি কোর্স করব। আসলে সেখান থেকে কিছুটা ধারণা হয়েছিল। পরবর্তীতে আমি ইন্টার্নি করার সময় বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের চিকিৎসকদের কাজ করতে হয়। তখন আমি যখন নিউরোলজি ওয়ার্ডে কাজ করি, আমাদের ইউজুয়ালি 7 দিন নিউরোলজি ওয়ার্ডে কাজ করতে হয়। তখনও আমার যে সব কিছু মিলে সব ডিপার্টমেন্টে কাজ করার পর আমার কাছে মনে হয়েছে আমি আমার নিউরোলজিটা আমার কাছে অনেক ভালো লেগেছে অন্য ডিপার্টমেন্টে কাজ করাচ্ছে। এবং আমি জেনেসিসে অনেক ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম হয়, ওইখানে অনেকগুলো প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি এবং আমি কিছু সিনিয়র বড় ভাইদের সাথে পরামর্শ করে সব কিছু মিলে আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিউরোলজিতে পড়তে চাই। আপনি তো নিউরোলজিতে ক্যারিয়ার করছেন, তো আমাদেরকে এবং আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে একটু গাইড করতে পারবেন যে নিউরোমেডিসিনে বাংলাদেশে ক্যারিয়ার করার ক্ষেত্রে কি কি স্কোপ রয়েছে? আসলে আমি একটা কথা প্রথমে শুরু করছি, সেটা হচ্ছে অনেকেই মনে করে যে আসলে নিউরোলজি মানেই স্ট্রোকের রুগী মানে ডিল করা বা স্ট্রোকের রুগী দেখা অনলি। আসলে এটা একটা ভুল ধারণা। নিউরোলজি একটা বিশাল সাবজেক্ট, এখানে কাজ করার অনেক স্কোপ রয়েছে। যেমন আপনারা নিউরো ইন্টারভেনশন হয়ে থাকে, নিউরোফিজিওলজি, আমাদের আলাদা মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে কাজ হয়, মাসকুলার ডিসঅর্ডার নিয়ে কাজ হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে বর্তমানে দেখা যাচ্ছে যে নিউরো ইন্টারভেনশন যদিও মানে আমাদের ঢাকা কেন্দ্রিক কিছু কাজ হচ্ছে, প্লাস রিসেন্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং চিটাগাং মেডিকেল কলেজেও কিন্তু নিউরো ইন্টারভেনশন শুরু হয়ে গেছে। আমরা আশা করছি যে কয়েক বছরের মধ্যেই এটা আমাদের প্রত্যেকটা বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে নিউরো ইন্টারভেনশনগুলো এবং নিউরোফিজিওলজির কাজগুলো পরিপূর্ণভাবে শুরু হয়ে যাবে। এবং আপনারা জেনে খুশি হবেন যারা গভর্নমেন্ট ক্যান্ডিডেট যে সরকারিভাবে বর্তমানে স্ট্রোক নিউরোলজিস্টদের কিন্তু প্রমোশন দেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। এবং আমরা যতদূর শুনেছি স্যারদের কাছ থেকে যে অদূর ভবিষ্যতে যে আমাদের মুভমেন্ট ডিসঅর্ডার, নিউরোফিজিওলজি, নিউরো ইন্টারভেনশন এগুলোর উপর আলাদা আলাদা ফেলোশিপ প্রোগ্রাম চালু করবে স্যাররা। অর্থাৎ যারা নিউরোলজিতে এমডি বা এফসিপিএস কোর্স করবে, করার পর তাদের আলাদাভাবে আবার 1 বছর বা 2 বছরের ফেলোশিপ প্রোগ্রাম এগুলো চালু করবে এবং ফিউচারে আলাদা আলাদা ডিপার্টমেন্ট করারও মানে বা সাব স্পেশালিটি আলাদা আলাদা ডিপার্টমেন্ট করারও পরিকল্পনা আছে স্যারদের। তো ডাক্তার সাদ্দাম, একটু ভিন্ন প্রসঙ্গে যাই। ইদানিং তো দেখতে পাচ্ছি যে মেডিসিনের বিভিন্ন ব্রাঞ্চে
আমাদের যারা ফিমেল ডক্টর রয়েছেন তারাও ক্যারিয়ার করছেন। সেই ক্ষেত্রে নিউরো মেডিসিনে ফিমেলদের আগমন কেমন হচ্ছে, বা ক্যারিয়ার হিসাবে নিউরো মেডিসিনকে ফিমেলরা কীভাবে নিতে পারেন? আসলে মানে ইদানিংকালে দেখা যাচ্ছে যে ফিমেলরা বিভিন্ন মেডিসিনে বিভিন্ন সাব স্পেশালিটিতে মানে পোস্ট গ্রাজুয়েশন করতে যাচ্ছে। সেই ক্ষেত্রে মনে করব আমি যে তাদের একটা মানে সাব স্পেশালিটির মধ্যে নিউরোলজি অবশ্যই তাদের চয়েসের মধ্যে থাকতে পারে। কারণ হচ্ছে এটা কয়েকটা ইমার্জেন্সি ছাড়া মোটামুটি কুল একটা সাবজেক্ট। প্লাস হচ্ছে এখানকার আমার জানা মতে বা যতদূর দেখেছি এখানকার স্যাররাও অনেক হেল্পফুল সেই ক্ষেত্রে। এবং রিসেন্ট আমি দেখছি যে আমাদের সাথে নিনসে 2জন আপু রেসিডেন্সি কোর্সে আসছে, আবার বিএসএমইউতে কয়েকজন আপু আছে আমার জানা মতে। এবং আমাদের যে এবার রেসিডেন্সি প্রোগ্রামে প্রায় আমি দেখছি প্রায় 30 থেকে 40% ফিমেল ডাক্তার আমাদের সাথে চান্স পেয়েছে রেসিডেন্সি প্রোগ্রামে নিউরোলজি সাবজেক্টে। সেক্ষেত্রে আমি মনে করি যে যারা ভবিষ্যতে ফিমেল ডাক্তার আসতে চান অবশ্যই আপনারা আসতে পারেন, সাবজেক্ট হিসেবে আপনাদের জন্য একটা ভালো হবে। ঠিক আছে। তো ডক্টর সাদ্দাম, আরেকটি কোশ্চেন ছিল এই ব্যাপারে, যে আমরা যতটুকু জানি আপনি এফসিপিএস পাওয়ার টার্ন করেছিলেন এবং সেখানে 1.5 বছর ট্রেনিং করেছিলেন, তারপর আপনি বিসিএসে জয়েন করেন। তো এমন কি হলো যে আপনি সেই ট্রেনিং কন্টিনিউ না করে আবার রেসিডেন্সিতে চলে আসলেন? আসলে মানে আমার বিসিএস হওয়ার পরে আমার মানে আপনার গভর্নমেন্ট ক্যান্ডিডেট অর্থাৎ সরকারি ক্যান্ডিডেটদের জন্য এফসিপিএস পার্ট ওয়ানের ট্রেনিং করা একটু কষ্টকর। কারণ এখানে ট্রেনিং পদের স্বল্পতার জন্য আমরা অনেকে চেষ্টা করা সত্ত্বেও দেখা যায় ট্রেনিং পোস্টটা আসতে পারি না। সেই ক্ষেত্রে আসলে গভর্নমেন্ট ক্যান্ডিডেট অর্থাৎ সরকারি ক্যান্ডিডেট যারা, আমি তাদেরকে মানে বলবো যে আপনারা আসলে যদিও পার্ট ওয়ান করা থাকে বা ট্রেনিং করা থাকে তারপরেও আপনারা রেসিডেন্সি দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি রেসিডেন্সি দিলে ইজিলি আপনি ডেপুটেশন অর্ডারটা পাবেন। হয়তো কিছুদিন দেরি হতে পারে বা নাও পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেরি হয় না। এবং আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত যে আমি যেহেতু ট্রেনিং করেছি প্লাস হলো রেসিডেন্সি কোর্সে আছে এখন, আমি বলতে পারি যে আসলে রেসিডেন্সি কোর্সটা একটা স্ট্রাকচারাল কোর্স। এখানে আপনি না চাইলেও আপনাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত রুগী দেখতে হবে। কারণ 3 মাস পর পর আপনাকে ব্লক ফাইনালে পাস করতে হবে, এবং ব্লক ফাইনালে পাস না করলে কিন্তু আপনি ফেজে ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না। এক্ষেত্রে আপনার বলবো যে মানে এমডি কোর্স আসলে স্ট্রাকচারাল, এবং এখানে আসলে শেখার সুযোগ আছে অনেক বেশি এবং আপনাকে শিখতে হবে। তো তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যারা গভর্নমেন্ট ক্যান্ডিডেট তাদের জন্য রেসিডেন্সি বেটার অপশন অবশ্যই ডিউ টু ডেপুটেশন পলিসি। পলিসি। তো সাদ্দাম, পরীক্ষা তো অনেকেই দেয়, সবার ভাগ্যে তো সফলতা অর্জন করা সম্ভব হয় না। তো আপনি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন যেটা আপনাকে সফলতার চূড়ায় উঠতে সাহায্য করেছে? আসলে আমাদের সরকারি চাকরিজীবীদের জন্য মানে রেসিডেন্সি প্রিপারেশনটা একটু কষ্টকর, বা উপজেলায় ডিউটির চাপ প্লাস অনেকে চেম্বার করে থাকেন। ঠিক আছে, এই ডিউটি প্লাস চেম্বারের কারণে দেখা যায় পড়ার সময় বের করা অনেক কষ্টকর। এই ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে নিয়মিত এবং অল্প সময় হলেও পড়ার চেষ্টা করেছি প্রতিদিন। এই ক্ষেত্রে আমি বলবো যে জেনেসিস আমাকে অনেকটাই হেল্প করেছে, কারণ আমি অনেক আগে থেকেই জেনেসিসের মানে রেগুলার ব্যাচে ভর্তি ছিলাম। ঠিক আছে, আমি নিয়ে চেষ্টা করতাম সব সময় যে সপ্তাহে একটা বা প্রথম দিকে একটা পরে 2টা ক্লাস হয়তো নিয়মিত ক্লাসগুলো করার এবং নিয়মিত পরীক্ষাগুলো দেওয়ার। এই ক্ষেত্রে আমি বলবো যে আমার যে নিয়মিত পড়াশোনা করেছি এই ক্ষেত্রে জেনেসিসের অনেক বেশি ভূমিকা ছিল। ঠিক আছে, এর জন্য আমি সরকারি চাকরিজীবীদের মানে উদ্দেশ্যে একটাই কথা যে আপনি যখনই সময় পাবেন তখনই আপনাকে পড়তে হবে। এবং আমি এটাও করেছি যে ডিউটির ফাঁকে ফাঁকে ফোনে ছবি তুলে নিয়ে, যখন দেখতে রুগী নাই, আমার ইমার্জেন্সিতে ডিউটি করছি কোনো রুগী নাই, তখন আমি কি করেছি মোবাইলটা বের করে পড়াশোনা করেছি। হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে নিয়মিত অল্প সময় হলেও পড়তে হবে। আপনি কি উপজেলায় চেম্বার করতেন? হ্যাঁ, আমি মোটামুটি সপ্তাহে 1 দিন বা 2 দিন একটু সময় দিয়ে মানে চেম্বার করতাম। এক্ষেত্রে আমি মানে প্রতিদিন, আপনারা যারা প্রতিদিন চেম্বার করেন কিন্তু রেসিডেন্সি প্রিপারেশন নেওয়ার ইচ্ছা পোষণ করছেন বা উপজেলায় থেকে চলে আসতে চান রেসিডেন্সি মানে চান্স পেয়ে, আমি বলবো আপনারা নিয়ে একটু চেম্বার যদি বেশি ব্যস্ত হয়ে যান চেম্বারটা একটু কমিয়ে দিয়ে কিছুটা সময় বের করেন। আপনাকে মিনিমাম প্রত্যেক দিন আপনি এমন একটা টাইম বের করেন যে সময় বের করেন মিনিমাম 4 থেকে 5 ঘন্টা প্রথম দিকে, এবং শেষ দিকে যা মিনিমাম 8 থেকে 10 ঘন্টা পড়ার সময় আপনাকে বের করতে হবে। আপনি কি পড়ার জন্য চেম্বার, ডিউটি সবকিছুর সমন্বয় করে কোনো রুটিন করেছিলেন? হ্যাঁ, আমি একটা রুটিনের মধ্যে ছিলাম। বিশেষ করে আমি দেখা যেত আমাদের যখন যেদিন ইভিনিং বা নাইট ডিউটি থাকতো সেদিন দেখা যেত আগের দিন আমরা অফ মানে ছুটি পেয়েছি।
সেই ক্ষেত্রে আমি নিয়মিত ওই টাইমগুলো কাজে লাগাইছি, প্লাস হচ্ছে গা আপনার সকালে ঘুম থেকে উঠে অর্থাৎ ফজর নামাজের পর আমি নিয়মিত 1 থেকে 2 ঘন্টা পড়ার চেষ্টা করতাম। কথা প্রসঙ্গে আপনি বললেন যে আপনি জেনেসিসে কোচিং করেছেন। তো জেনেসিসে কোচিং করা অবস্থায় আপনার কোন জিনিসটা বা কোন কোন জিনিসটি সবচেয়ে বেশি ভালো লেগেছে? আসলে আমি বলবো যে আমরা যেহেতু সরকারি চাকরিজীবী এবং উপজেলায় অনেক ডিউটির প্রেশার থাকে, সেই ক্ষেত্রে মানে আমি জেনেসিসের যে লেকচারগুলো ভাইয়েরা নিত এবং লেকচার শিটগুলো যে আমাদের অল্প সময়ে পরীক্ষা উপযোগী এবং কনসেপশন ক্লিয়ার করে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং কোন কোন বিষয়গুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো কিন্তু আমি অল্প সময়ের মধ্যে জেনে নিতে পারতাম জেনেসিসের ক্লাসগুলো করে এটি ভাইয়াদের আপনি ক্লাসের একটি মাধ্যমে। ভালো কথা বলেছেন, কারণ আপনি দুইটা কথা বললেন। একটি হচ্ছে পড়া গোছানো, অর্থাৎ কোনটা কোনটা ইম্পর্টেন্ট এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ এখানে। আরেকটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা, কারণ আমরা জানি রেসিডেন্সির কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। শুধুমাত্র মুখস্থ বিদ্যার মাধ্যমে চান্স হবে না, আবার অতিরিক্ত বেশি পড়লেও হবে না। এই ক্ষেত্রে দুইটি বিষয় সমন্বয় করা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, আমিও সেটাই মনে করি যে আপনাকে আগে জানতে হবে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং ওই বিষয়গুলো সম্পর্কে আপনাকে একটা বেসিক কনসেপ্ট থাকতে হবে। এখন কিন্তু আগের মতো আর কোশ্চেন প্যাটার্ন রেসিডেন্সিতে নেই যে আপনি স্ট্রিমগুলো অনলি মানে ওই অপশনগুলো ভালো করে পড়লেন, ওইগুলো দেখে প্রিভিয়াস কোশ্চেন ভালো করে সলভ করলেন আর রেসিডেন্সিতে চান্স পেবেন। আমার মনে হয় এই বর্তমান যে কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে এটা দ্বারা সম্ভব না। আপনাকে সেই ক্ষেত্রে আমার যেটা হয়েছে যে আমরা এই অল্প সময়ে জেনেসিসের লেকচারগুলো এবং শিটগুলো থেকে বাইরে ক্লাসগুলো করার পর আমি নিজে পরবর্তীতে পড়তে পেরেছি এবং অল্প সময়ে দেখা যেতে আমি একটা টপিকস অথবা একটা সিস্টেম মানে অল্প টাইমের মধ্যে শেষ করতে পেরেছি। তো আপনি বললেন যে কোশ্চেন সলভ করে যদি কেউ যায়, তাহলে রেসিডেন্সিতে চান্স পাওয়া এখন কঠিন। তাহলে কি কোশ্চেন সলভ করার প্রয়োজন নেই? অবশ্যই কোশ্চেন সলভ করার দরকার আছে। আমি রেসিডেন্সির লাস্ট আওয়ার কোশ্চেন পুরাটা সলভ করেছি। রেসিডেন্সি এক্সাম সরি আমি জেনেসিসের এক্সামগুলো নিয়মিত দিয়েছি, সলভ ক্লাস করেছি। পাশাপাশি আমি লেকচারগুলো থেকে মানে ভাইয়াদের যে বেসিকগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিত, প্লাস কোন কোন টপিকসগুলো মানে কোশ্চেন প্রিভিয়াসলি আসে নাই বাট আসতে পারে, এই বিষয়গুলোও কিন্তু আমি জেনেসিসের ক্লাসের মাধ্যমে জেনেছি, তার মানে আপনি ক্লাসের ইনস্ট্রাকশন ফলো করেছেন, পাশাপাশি লাস্ট আওয়ার সলভ সলভ করেছেন। করেছি। তো আপনাদের সময় থেকে প্রথমবারের মতো রেসিডেন্সি পরীক্ষায় এসবিএ যুক্ত করা হয়। আপনি কি এসবিএ প্রিপারেশনের জন্য এসবিএ আওয়ার বা অন্য কোনো বই ফলো করেছেন? যেহেতু প্রথমবারের মতো এবার রেসিডেন্সিতে এসবিএ আসলে আসার কথা, কিন্তু কোন প্যাটার্নের কোশ্চেন আসতে পারে আমার যেহেতু একটা ধারণার ছিল না, সেই ক্ষেত্রে আমি জেনেসিসের এসবিএ আওয়ার যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা একবার সলভ করেছিলাম এবং আমি জেনেসিস মানে রেসিডেন্সি পরীক্ষার পর দেখলাম যে না মানে জেনেসিস এসবিএ আওয়ারের যে কোশ্চেন প্যাটার্ন হুবহু হয়তো কোশ্চেন আপনি কমন পাবেন না, বাট কোশ্চেনের যে প্যাটার্ন ছিল মোটামুটি কাছাকাছি কোশ্চেনগুলো এসেছিল। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি বলবো যে যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন আপনারা অবশ্যই লাস্ট আওয়ারের মতো এসবিএ আওয়ার কোশ্চেনটাও সলভ করতে হবে আপনাদেরকে। প্রত্যেক সফল মানুষই ইউনিক হয়ে থাকে, এটা আমি মনে করি। অর্থাৎ গতানুগতিক প্রস্তুতির বাইরেও তার স্পেশাল কোনো প্রস্তুতি কিংবা টেকনিক থেকে থাকে। আপনার কি এমন কিছু ছিল? আসলে আমি বলবো যে খুব একটা স্পেশাল কিছু ছিল না। আমি যেটা চেষ্টা করেছি, আমি যদি আবারও রিপিট করি সেটা হচ্ছে জেনেসিসের ক্লাসগুলো নিয়মিত করা, জেনেসিসে নিয়মিত পরীক্ষা দেওয়া, জেনেসিসে কোশ্চেন মানে সলভ ক্লাসগুলো নিয়মিত করা, প্লাস আমি টুকটাক কিছু বিষয় শর্টকাট ওয়েতে নোট করেছিলাম জেনেসিসের বাইরেদের হেল্প নিয়ে। ঠিক আছে, যেটা আমার পরীক্ষার মানে আগ মুহূর্তে মানে রিভিশন দিতে স্বল্প সময়ে রিভিশন দিতে সহায়তা করেছে। আপনি সলভ ক্লাসের কথা বললেন, তো সলভ ক্লাস নিয়ে আমাদের মধ্যে দুই ধরনের ডক্টর দেখা যায়। একদল রেগুলার সলভ ক্লাস করে, আরেক দল সলভ ক্লাস খুব একটা গুরুত্বের সাথে করে না। আপনার কি মনে হয় সলভ ক্লাস পরীক্ষার ক্ষেত্রে আপনাকে এগিয়ে দিতে কোনো হেল্প করেছিল? আমি অবশ্যই বলবো যে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন মানে এক্সাম দেওয়ার পর অবশ্যই সলভ ক্লাসগুলো করবেন। কারণ হচ্ছে যখন একটা ভাইয়া সলভ ক্লাসগুলো নেয় তখন কিন্তু ওই টপিকস রিলেটেড কী কী ইম্পর্টেন্ট বিষয় আছে, কী প্যাটার্নে কোশ্চেন হতে পারে, আমাদের কিন্তু দেখতাম যে অনেক ভাইয়ারাই এগুলো এক্সপ্লেনেশন করে দিত, যেটা আসলে আমার পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন হতে সহযোগিতা করেছে। এবং দেখা গেছে যে আমি নিয়মিত সলভ ক্লাস করার কারণে আমার পরীক্ষার হলে ওই বিষয়গুলো ভুল করার প্রবণতা কমে গেছে। তো আজকের দর্শকদের উদ্দেশ্যে আপনি কোনো স্পেশাল টিপস দিতে চান কিনা? যারা উপজেলায় থেকে আমাদের সামনে রেসিডেন্সি প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার শেষ কয়েকটি কথা হচ্ছে,
আপনারা নিয়মিত পড়াশোনার চেষ্টা করবেন, প্রতিদিন অল্প করে হলেও আপনাকে পড়তে হবে, নিয়মিত লেকচারগুলো করার চেষ্টা করবেন, নিয়মিত পরীক্ষা দিবেন এবং সলভ ক্লাস করার চেষ্টা করবেন। এবং যারা একবার প্রিপারেশন নিয়েছেন বাট ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে আপনার রেসিডেন্সিতে চান্স হয়নি, তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই যে আপনি নিয়মিত আবার পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন এবং নিয়মিত পড়াশোনা করার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার সাদ্দাম হোসেনকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আশা করছি আজকের পরামর্শগুলো কাজে লাগিয়ে আপনারা ঠিক এই ডক্টর সাদ্দাম হোসেনের মতোই সফলতার শীর্ষে আরোহণ করতে পারবেন, স্বপ্ন রেসিডেন্সিকে ছুঁতে পারবেন। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। সবাইকে ধন্যবাদ।